গুলো ছিল, এর মধ্যে আমরা অলরেডি 2টা টপিক শেষ করেছি। আজকে শখ নিয়ে আলোচনা করার কথা ছিল। এগুলো অ্যাকচুয়ালি রিভিশন ক্লাস, আমি প্রথম ক্লাসে বলেছিলাম। রিভিশন ক্লাস হিসেবে আজকে আমরা শখ সম্পর্কে জানবো। যারা নতুন জয়েন করেছেন, অর্থাৎ যারা আমাদের সাথে প্রথম থেকে গত বছর থেকে ছিলেন না, তাদের জন্য প্রথম ক্লাস আজকে শখের উপর। মনোযোগ দিবেন সবাই আশা করি ক্লাসে। সব শখ সম্পর্কে আপনারা অলরেডি ফিজিওলজিতে জেনে আসছেন কিছুটা, আর প্যাথোলজিতে আপনারা জানার জন্য প্রথমে হচ্ছে তার ডেফিনিশন। শখ জিনিসটাকে এটা বুঝতে হবে আগে, তারপর হচ্ছে ডেফিনিশন মুখস্থ করতে সহজ হবে আপনার। শখ অ্যাকচুয়ালি হচ্ছে, এটা আমরা বলি সিস্টেমিক হাইপোপারফিউশন অফ দ্য টিস্যু। তার মানে টিস্যুতে যদি পারফিউশন লেভেল কমে যায়, অর্থাৎ টিস্যু লেভেলে যদি ব্লাড সাপ্লাই কমে যায়, সেই ক্ষেত্রে হাইপোপারফিউশন বলি আমরা। তখন সেলুলার হাইপোক্সিয়া ডেভেলপ করবে এবং সেই ক্ষেত্রে বলবো আমরা তাকে শক। অর্থাৎ এই হাইপোপারফিউশন বা ব্লাড সাপ্লাইটা কমে যাওয়ার কি কারণ হতে পারে? একটা হতে পারে তার যদি কার্ডিয়াক আউটপুট কমে যায়, দ্যাট ইজ ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট। অথবা আরেকটা হতে পারে কি, রিডিউসড ইফেক্টিভ সার্কুলেটিং ব্লাড ভলিউম। অর্থাৎ যে সার্কুলেটিং ব্লাড ভলিউম প্রয়োজন, ওই পরিমাণের ভলিউম যদি আপনার বডিতে ব্লাড যদি ওই পরিমাণ না থাকে, সেই ক্ষেত্রে কমতে পারে, সেই ক্ষেত্রে হাইপোপারফিউশন অফ দ্য টিস্যু হয়। অথবা যদি কার্ডিয়াক আউটপুট কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমার জন্য অ্যাকচুয়ালি কার্ডিয়াক প্যাথোলজি গুলো যথেষ্ট, সেগুলো আমরা পড়বো একটু পরে। তাহলে ডিফাইন শক যদি আপনাকে বলে, যে শকের ডেফিনেশনটা আপনার পড়বেন সেটা হচ্ছে আপনার রবিন্স থেকে পড়তে হবে। সেটা কি? শক মে বি ডিফাইন্ড অ্যাজ a state of systemic tissue hypoperfusion due to reduced cardiac output and or reduced effective circulating blood volume। বুঝতে পারছেন কিনা? এটা যদি আপনারা লিখে নিতে না পারেন এই মুহূর্তে, তাহলে আপনারা রবিন্স থেকে পড়ে নেবেন ডেফিনেশনটা। ডেফিনেশনের পরবর্তীতে আসবে এই যে শকের ডেফিনেশন আমরা বললাম সিস্টেমিক হাইপোপারফিউশন, এই টিস্যু হাইপোপারফিউশনের কারণ কি, কজ গুলা কি কি। তারপর আমরা জানতে হবে তার কার্ডিয়াক হাইপোপারফিউশনের মধ্যে প্রথমে আমরা জানলাম কার্ডিয়াক আউটপুট যদি ডিক্রিজ হয়, তাহলে কার্ডিয়াক আউটপুট ডিক্রিজের কারণ কি। আরেকটা বললাম কি আমরা, রিডিউসড ইফেক্টিভ সার্কুলেটিং ভলিউম। অর্থাৎ যদি আপনার সার্কুলেটিং ভলিউম কমে যায়, কোন কোন ডিজিজে কমে সেটা আমার জানতে হবে। তাহলে এই কজ গুলো যদি একসাথে করি, সেটাই হচ্ছে শকের টাইপস এবং সাথে কজ। ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রিটেন এন্ড ভাইবা। তো টাইপস অথবা কি কি ক্লাসিফিকেশন করা যায় শকের, টাইপস কি কি? 3 মেজর টাইপস অফ শক বলি আমরা। সেগুলো হচ্ছে কার্ডিওজেনিক শক, হাইপোভলিমিক শক এন্ড শক অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ইনফ্লামেশন। আচ্ছা, তাহলে আচ্ছা আমি আজকের ক্লাসটা নিচ্ছি বাসা থেকে, কারণ আপনাদের কলেজের এই ক্লাসগুলো বাসা থেকে নেওয়া সম্ভব, এবং লিংক উনি পাঠিয়ে দিয়েছেন অলরেডি, যে জন্য বাসা থেকে নিচ্ছি। কলেজ যাওয়াটা আর রাস্তায় যে সমস্যা চকবাচার হয়, ওইটা আসলে ওভারকাম করার জন্য বাসা থেকে ক্লাস নেওয়া। যদি এরপরেও ক্লাস নিতে প্রবলেম হয় বা আপনারা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আবার অফিসে গিয়ে নিব। বাসায় ওয়াইফাই আছে, সমস্যা হওয়ার কথা না আশা করি। আচ্ছা, তারপর আসেন আমরা বললাম কি 3 মেজর টাইপস অফ শক। এই শকের টাইপস 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম। একটা হচ্ছে কার্ডিওজেনিক শক, হাইপোভলিমিক শক, আর একটা হচ্ছে কি শক অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ইনফ্লামেশন। তাহলে কার্ডিওজেনিক শক, কার্ডিওজেনিক শকে একটা রোগী কখন যাবে, তার কি ডিজিজ হলে, তার কি রোগ হলে আমরা বলবো তার কার্ডিওজেনিক শকে যেতে পারে সে? কজ কি? একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফারশন, আমরা যেটাকে এমআই নামে চিনি, হ্যাঁ, একিউট মায়োকার্ডিয়াল ইনফারশন নামে চিনি তাকে। 2 নাম্বার কথা হচ্ছে ভেন্ট্রিকুলার রাপচার। 3 নাম্বার হচ্ছে এরিথমিয়া। এরিথমিয়া কিন্তু অনেকগুলো আছে, আমরা এরিথমিয়া টাইপস আমরা পড়বো যখন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম সিস্টেমিক পার্টটা পড়বো তখন। তারপর 4 নাম্বার আসেন কার্ডিয়াক ট্যাম্পোনেট, 5 নাম্বার হচ্ছে পালমোনারি এম্বলিজম। এই যে 5টা কথা বললাম, এইগুলা সবগুলো হচ্ছে কার্ডিওজেনিক শকের 5টা কজ। একদম একটা না বলে যেতে হবে আপনাকে ভাই ভাই এই কথাবার্তাগুলা। তাহলে এই 5টা ঘটনা যদি ঘটে, তখন তার কার্ডিওজেনিক শক হবে, এবং এই 5টা ঘটনা যদি ঘটে, তখন তার কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হবে। তাহলে আমরা যে শকের ডেফিনিশনে 2টা ঘটনা পড়েছিলাম, তার মধ্যে একটা ছিল ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। তাহলে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুটের কার্ডিওজেনিক শক থেকে আমরা কারণগুলো বুঝতে পারলাম। অর্থাৎ এই যে 5টা কজ বললাম বা ক্লিনিক্যাল এক্সাম্পল অফ দা কার্ডিওজেনিক শক বললাম, এগুলোতে ঘটনাটা কি ঘটে? ঘটনাটা হয় যে মায়োকার্ডিয়াল পাম্প বা মায়োকার্ডিয়াল যে মাসেল আছে, তার যে সারাক্ষণ পাম্প করতে হবে 24 আওয়ার্স, এই পাম্পিং অ্যাকশনে তার ডিফিকাল্টি হয়। অর্থাৎ ফেলিওর অফ মায়োকার্ডিয়াল পাম্প রেজাল্টিং ফ্রম ইন্টেন্সিক মায়োকার্ডিয়াল ড্যামেজ, এক্সটেন্সিক কম্প্রেনশন অর অবস্ট্রাকশন টু আউটফ্লো। তাহলে প্রিন্সিপাল মেকানিজম যদি বলি কার্ডিওজেনিক শকের, এই কথাটাই আপনারা বলতে পারবেন যে স্যার মায়োকার্ডিয়াল পাম্প যদি ফেল হয়, ফেলিওর অফ দ্য মায়োকার্ডিয়াল পাম্প
কেন পাম্প হবে? ফ্রম ইন্ট্রিনসিক মাইক্রোলার ড্যামেজ, এক্সট্রিনসিক কম্প্রেশন অর অবস্ট্রাকশন টু আউটফ্লো। তাহলে স্যার যদি বলে ঠিক আছে আপনি এই কথাগুলো বললেন আমি বুঝলাম প্রিন্সিপাল মেকানিজম, এগুলার এক্সাম্পল কি? ওই ঠিক তেমনি কার্ডিওজেনিক শকের এক্সাম্পল গুলা, অর্থাৎ ক্লিনিক্যালি আমরা কোন কোন ক্ষেত্রে কার্ডিওজেনিক পাবো? মাইক্রাল ইনফারশন, ভেন্ট্রিকুলার রাপচার, এরিথমিয়া, কার্ডিয়াক ট্যাম্পনেট এন্ড পালমোনারি এম্বোলিজম। তো এই কথাগুলো কিন্তু আপনাকে কার্ডিওজেনিক শকের এক্সাম্পলে বলতে হবে। একবার ইচ এন্ড এভরি স্টুডেন্টকে কিন্তু যদি এই হেমোডাইনামিক ডিসঅর্ডার থেকে কার থেকে কোশ্চেন উঠে শকের এই এক্সাম্পল জিজ্ঞেস করবে, শকের টাইপস জিজ্ঞেস করবেই। 2 নাম্বার টাইপস কি? সেকেন্ড টাইপে আমরা বলতে পারি হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শক মানে কি? ওই যে বললাম ডিক্রিজড সার্কুলেটরি ইফেক্টিভ ইফেক্টিভ সার্কুলেটরি ব্লাড ভলিউম বললাম, সেটাই হচ্ছে এখানে আমার হাইপোভলিমিক শকের কারণ। তাহলে কোন কোন ডিজিজে ব্লাড ভলিউম অথবা বডিতে ফ্লুইড ভলিউমটা কমে যায়? আমরা জানি কি, যদি ফ্লুইড ইনটেক কম হয় অথবা যদি তার ফ্লুইড লস বেশি হয়, তাহলে ইনটেক ঝামেলা সেটা আমরা কারেকশন করতে পারবো ইনটেক নিয়ে, কিন্তু ফ্লুইড লস যে হলো ওই লস কারেকশন করা লাগবে। কিন্তু লস কিভাবে হয়? কজ কি ফ্লুইড লসের? একটা হচ্ছে হ্যামোরেজ, ভমিটিং, ডায়রিয়া, বার্নস এন্ড ট্রমা। তাহলে যদি একটা পুড়ে যায় রোগী, বার্ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তার ফ্লুইড ম্যানেজমেন্টের দিকে মেন কনসেন্ট্রেশনটা দেই। বার্নে যে পুড়ে গেল সে, তার যে ফ্লুইডের যে একটা ডেফিসিয়েন্সি এখানে ডেভেলপ করে, সেটা থেকে কিন্তু সে হাইপোভলিমিক শকে চলে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি কি যে হাইপোভলিমিক শকের ক্ষেত্রে স্যার ডিক্রিজড ফ্লুইড ইনটেক, তারপর হচ্ছে স্যার ইনক্রিজ ফ্লুইড লস। ফ্লুইড লস কিভাবে হয় স্যার? সেটা হচ্ছে হ্যামোরেজ, ভমিটিং, ডায়রিয়া, বার্নস এন্ড অর ট্রমা, অর্থাৎ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যেমন যদি তার লং বোন গুলা ফ্র্যাকচার হয়, সাপোজ ফিমার ফ্র্যাকচার হলো, সেই ক্ষেত্রে কিন্তু তার ফিমারাল আর্টারি অথবা ফিমার ফ্র্যাকচার থেকে কিন্তু তার মাসেল ইনজুরি হতে পারে, ওইদিকে আপনার ব্লাড ভলিউম কমে গিয়ে সেই ক্ষেত্রে আপনার হাইপোভলিমিক শকে চলে যেতে পারে পেশেন্ট। এই জন্য আমরা বলি কি, ফিমার ফ্র্যাকচারের ক্ষেত্রে যে কোনো পেশেন্টের 1 নাম্বার ম্যানেজমেন্ট হচ্ছে তার ফ্লুইড ম্যানেজমেন্ট। সেটা ফ্লুইড হিসেবে আমরা ব্লাড দিতে হয়। যদি আমরা ইমিডিয়েট কেসে ব্লাড না পাই, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হবে যে হার্টম্যান সলিউশন নামে চিনি আমরা তাকে। হার্টম্যান সলিউশন যদি না থাকে, তখন আমরা নর্মাল স্যালাইন দিতে হবে ওই ক্ষেত্রে। ঠিক আছে? তো কেন আমরা এই ফ্লুইড চয়েস করেছি হাইপোভলিমিক শকের ক্ষেত্রে, এগুলা যখন আমরা বডি ফ্লুইড এন্ড অ্যাবনরমালিটি গুলো পড়াবো তখন আমরা বলে দিব যে কোন ধরনের ডিজিজে কোন ধরনের লসের ক্ষেত্রে কোন ফ্লুইড ইউজ করব, কোন ফ্লুইড আমরা চয়েস করব। ফ্লুইড চয়েস হচ্ছে একজন গুড কনসালটেন্ট আপনি একজন হবেন একদিন, সেই ক্ষেত্রে আপনি যদি কোন রোগের জন্য কোন ফ্লুইড চয়েস করবেন, কোন রোগীর জন্য কোন ফ্লুইড চয়েস করবেন এটা বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসিং লাইফটা স্মুথ হবে না। যেই লাইনে আপনি প্র্যাকটিস করেন, গাইনোকোলজিস্ট হবেন, মেডিসিন স্পেশালিস্ট হবেন অর সার্জন হবেন, যেখানে যান সব ক্ষেত্রে লাগবে। আর এই যে শক, শক আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে শক হচ্ছে আপনার সার্জিক্যাল অর্থাৎ সার্জনদের জন্য শক খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। পোস্ট অপারেটিভ যে কোনো রোগী হাইপোভলিমিক শকে চলে যেতে পারে, কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে। অথবা পোস্ট অপারেটিভ 3-4 দিন পরে একটা রোগী আপনার কাছে জ্বর নিয়ে আসলো, আপনার অপারেশন হয়েছে 3 দিন আগে, এখন আপনি রোগীর জ্বর, এখন আপনি রোগীর ব্লাড প্রেশার মেপে দেখতেছেন, প্রেশার পাচ্ছেন না, রোগীর পালস দেখলেন আপনি ভেরি মাচ উইক পালস, কেমন? তাহলে আপনি সরাসরি চলে যাবেন, এটা তো সেপটিক শকের রোগী। অর্থাৎ এটা আমরা এখন চলে আসবো 3 নাম্বার শকের যে টাইপস বললাম, সেটা কি ছিল? শক অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ইনফ্লামেশন। এই শক অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ইনফ্লামেশনটাই হচ্ছে আমার সেপটিক শক। আগে মনে করা হতো, ধারণা করা হতো সেপটিক শকের যে মেজর কজ সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কিন্তু এখন আমরা নতুন বইতে অর্থাৎ যে রবিন্সের 9 নাম্বার এডিশন, উনি এখানে বলতেছেন গ্রাম নেগেটিভ নয়, বরং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াই হচ্ছে শকের জন্য, এই সেপটিক শকের জন্য মেইন কজ। বুঝতে পারছেন কিনা? যে জন্য আগের দিনে বলা হতো যে এন্ডোটক্সিক শকের আরেক নাম সেপটিক শক, কারণ এন্ডোটক্সিন রিলিজ হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে। এই জন্য বলা হতো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াই মেইন কারণ শকের, এবং আগে সেপটিক শকের সিনোনিম হিসেবে এন্ডোটক্সিক শক ইউজ করা হতো। অনেকের গাইড বইতে এখনো এরকমই লেখা আছে। সো আপনারা এটা ভুলে যাবেন অবভিয়াসলি, এবং মনে রাখবেন যে সেপটিক শককে আমরা কখনো আর এন্ডোটক্সিক শক বলবো না, সেপটিক শককে সেপটিক শকই বলবো, অথবা শক অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ইনফ্লামেশন বলবো। এবং সেপটিক শকের 1 নাম্বার কারণ আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর এরপরে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তা এছাড়াও আর কারা আছে? ফাঙ্গাস আছে, আর এছাড়াও মাল্টিপল অর্গানিজম থাকবে, কিন্তু আমার এখানে মেজর হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলোর আপনারা নাম পড়ে নেবেন, মাইক্রোবায়োলজিতে আপনারা পড়ছেন এখানে। তাহলে যদি জিজ্ঞেস করে যে আপনি শকের টাইপস বললেন, একটা কার্ডিওজেনিক শক ক্লিনিক্যাল এক্সাম্পল বলবেন, একটা হচ্ছে
হাইপোভলিমিক শক ক্লিনিক্যাল এক্সাম্পল বলবেন, আরেকটা হচ্ছে কি শক অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ইনফ্লামেশন, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো সেপটিক শক। এই সেপটিক শকের মেকানিজম ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রিটেন কোশ্চেন এন্ড ভাইভা কোশ্চেন। তাহলে সেপটিক শক কেন হয়, তাহলে আপনারা বলবেন কি স্যার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাল ইনফেকশন, কেমন, অথবা সুপার অ্যান্টিজেন যারা রিলিজ করে তাদের থেকে হবে, সেটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম, টিএসএস বলি আমরা, টক্সিক শক সিনড্রোম। এটা হচ্ছে সুপার অ্যান্টিজেন যে সমস্ত ব্যাকটেরিয়া রিলিজ করতে পারে, ওই সমস্ত ব্যাকটেরিয়া দিয়ে হয়, এগুলো মাইক্রোবায়োলজিতে আপনারা পড়ছেন। এছাড়া সেপটিক শক কিসে হতে পারে, ট্রমা থেকে। তাহলে ট্রমা হলো 3-4 দিন পর যদি রোগীর ব্লাড প্রেশার ফল করে, রোগীর টেম্পারেচার বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেপটিক শক। মনে রাখবেন শকের ক্ষেত্রে কিন্তু কোল্ড পেরিফেরি পাই, অর্থাৎ তার সবসময় এই যখন আপনি পালস দেখতে যাবেন, তার পালস উইক পাচ্ছেন আপনি, আবার তার যখন টেম্পারেচার দেখতে যাবেন তখন পেরিফেরাল কুলিং হয় শকের ক্ষেত্রে, শকের পেশেন্টের ব্লাড প্রেশার পাওয়া যায় না। কিন্তু সেপটিক শকের ক্ষেত্রে কিন্তু তার টেম্পারেচার আপনি বেশি পাবেন, মনে থাকবে। সেপটিক শকের ক্ষেত্রে টেম্পারেচার বেশি পাওয়া যায় এবং এই ক্ষেত্রে ভ্যাসোডাইলেশন হয়। এই সমস্ত কারণে তার পেরিফেরাল কুলিং এর পরিবর্তে এই ভ্যাসোডাইলেট হয়, পেরিফেরাল রিজিয়নে ব্লাড জমে থাকে, এই সমস্ত কারণে তার টেম্পারেচার বাড়ে এবং বিভিন্ন ধরনের অর্গানিজম থাকে যারা পাইরোজেন সিক্রেশন করবে, যে সমস্ত কারণে তার টেম্পারেচার বেশি থাকবে। কিন্তু তারপর শক, কিন্তু শকের থেকে আমরা সবসময় মনে রাখবো সাধারণত কোল্ড পেরিফেরি থাকে, কিন্তু সেপটিক শকটা একটা এক্সেপশন, মনে রাখতে হবে। এই তিনটা হচ্ছে মেজর টাইপস অফ শক। তাহলে কি স্যার আরো কিছু টাইপ আছে? হ্যাঁ, আরো কিছু টাইপ আছে শকের। তার মধ্যে একটা হচ্ছে যে নিউরোজেনিক শক, যেটা সাধারণত অ্যানাস্থেটিক অ্যাক্সিডেন্ট আর স্পাইনাল কর্ড ইনজুরিতে হয়, মনে থাকবে। যেমন স্পাইনাল দিল, অর্থাৎ সাবঅ্যারাকনয়েড ব্লক দিয়ে সিজার করতে আমরা একটা রোগীকে রেডি করলাম, তখন সে যদি শকে চলে যায় রোগী, তখন সেটা হচ্ছে অ্যানাস্থেটিক কারণে যদি হয়, অ্যানাস্থেটিক অ্যাক্সিডেন্টে যদি হয়, সেটাকে আমরা বলতেছি একটা নিউরোজেনিক শক। অথবা একটা রোগী অ্যাক্সিডেন্ট করলো, সেটা যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয় অথবা উপর থেকে পড়ে গেল সে, ফল ফ্রম হেইট বলি আমরা, সেই ক্ষেত্রে যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয় তখন কিন্তু ওই রোগী নিউরোজেনিক শকে চলে যাবে। তাহলে এটা রোগী শকে গেল কিনা বোঝার জন্য আমরা ক্লিনিক্যালি কি করি, তার ব্লাড প্রেশার আছে কিনা, নাই, তার পালস কেমন, র্যাপিড থ্রেডি পালস না উইক পালস সেটা দেখবো, তার ইউরিন আউটপুট দেখবো। এগুলো হচ্ছে একটা রোগী শকে আছে কিনা। শকে থাকলে তার ইউরিন আউটপুট থাকবে না, এনোরিয়া থাকবে। তাহলে শকের জন্য যদি আমরা 3টা পয়েন্টস আইডেন্টিফাই করতে পারি, এই 3 পয়েন্টে থেকে আমরা ডায়াগনোস করতে পারো সে শকে আছে কিনা ক্লিনিক্যালি। তাহলে আমরা এই যে মেজর টাইপস 3টা বললাম, আর মাইনর টাইপের মধ্যে গিয়ে অথবা আদার টাইপ অফ শকের মধ্যে আমরা বললাম কি নিউরোজেনিক শক। তাহলে কি স্যার আর কোন শক আছে? আছে, সেটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শকটার মেইন কারণ হচ্ছে এই যে আমরা বলি একিউট ভ্যাসোডাইলেশনের কারণে হয়, এবং এটা হাইপোটেনশন রেজাল্ট দিবে। কি হাইপোটেনশন, সেটা করতে গিয়ে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন ই মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, সেটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। তাহলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি থেকে কোনো শক হয় কিনা, জি স্যার হয়, সেটা হচ্ছে কি অ্যানাফাইলেকটিক শক। তাহলে আমরা অলরেডি শকের টাইপের মধ্যে মেজর মাইনর মিলিয়ে 5টা টাইপ করে ফেলছি। তারা কারা? একটা হচ্ছে কার্ডিওজেনিক শক সাথে এক্সাম্পল, একটা হচ্ছে হাইপোভলিমিক শক সাথে এক্সাম্পল, আর একটা হচ্ছে কি সেপটিক শক অথবা শক ডিউ টু সিস্টেমিক ইনফ্লামেশন। 3টা গেল। আর আদার্স টাইপস এর মধ্যে হচ্ছে নিউরোজেনিক শক ডিউ টু স্পাইনাল কর্ড ইনজুরি অর অ্যানাস্থেটিক অ্যাক্সিডেন্ট, আর একটা হচ্ছে কি অ্যানাফাইলেকটিক শক ডিউ টু ইমিউনোগ্লোবিলিন ই মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি, দ্যাট ইজ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। তাহলে শক সম্পর্কে আমরা মোটামুটি একটা গ্রস ধারণা নিয়ে নিলাম। তারপর চলে আসেন যে একটা রোগী শকে আছে কিনা আমরা তার ক্লিনিক্যালি কিভাবে বুঝবো। ক্লিনিক্যালি বোঝার জন্য শকের আমরা প্রথমে বুঝতে হবে তার ব্লাড প্রেশার আছে কিনা। ব্লাড প্রেশার দেখবো আমরা, পারলাম না, ব্লাড প্রেশার পেলাম না। তারপর তার কি দেখবো আমরা, পালস দেখবো। পালস যদি দেখতে চাই শকের ক্ষেত্রে, ওই রোগী আমাকে কি দেখাবে, যদি সেপটিক শক হয় তাহলে আমরা উইক পালস পাবো সাথে ওয়ার্ম পেরিফেরি। আর যদি সেপটিক শক না হয়, অন্য কোনো শক হয়, অর্থাৎ কার্ডিওজেনিক শক, অর্থাৎ আপনার হাইপোভলিমিক শক বা নিউরোজেনিক শক অর ডিউ টু অ্যানাফাইলেকটিক শক, সেগুলোর ক্ষেত্রে আপনি পাবেন হাইপোটেনশন, উইক পালস অর রেপিড পালস, টেকিপনিয়া, কুল অর কেমি স্কিন বা সায়ানোটিক স্কিন পাবেন। আর হচ্ছে এটা সেপটিক শকের ক্ষেত্রে এটার বিপরীত পাবেন, অর্থাৎ ওয়ার্ম পাবেন, সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন, পেরিফেরাল ভ্যাসোডাইলেশনের কারণে পাবেন সেটা। তারপরে আপনি পাবেন কি রেনাল ইনসাফিসিয়েন্সি, যেটা আপনি দেখতে পাবেন ইউরিনারি আউটপুট কাউন্ট করে, ইউরিনারি আউটপুট আপনি এনোরিয়া পাবেন সেই ক্ষেত্রে। যেমন এইগুলা হচ্ছে আপনার শকের কিছু সাইন এবং সিমটম। বাকি সাইন সিমটম গুলো মেডিসিন থেকে আপনারা করবেন। তার পরবর্তীতে আমরা দেখবো শকে, যে সেপটিক শক বললাম, এই সেপটিক শকের
প্যাথোফিজিওলজিটা, কিভাবে সেপটিক শক হয়, মেকানিজমটা খুব ভালো করে রিটেনের জন্য আমরা পড়ে নেবেন। এখানে যেহেতু অনলাইন ক্লাস, এখানে বোর্ডে এঁকে বোঝানোর সুযোগ নেই, আমরা যদি পরবর্তীতে ক্লাস পাই এটা দেখাই দিব তখন। তারপরে হচ্ছে স্টেজেস অফ শক। একটা রোগী শকে যে আছে সে কি রিভার্স করবে কিনা, অর্থাৎ শক থেকে কি তাকে বাঁচানো সম্ভব কিনা সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন শকের সে কোন স্টেজে আছে সেটা বোঝার মাধ্যমে। কিভাবে বুঝবেন আপনি? প্রথম কথা হচ্ছে নন প্রোগ্রেসিভ ফেজ। নন প্রোগ্রেসিভ ফেজ যদি হয় সেটা আমরা বলবো তখনই যখন তার পারফিউশন লেভেল ঠিক আছে, অর্থাৎ ভাইটাল অর্গান সবগুলা এলাইভ, ভাইটাল অর্গানের মধ্যে পারফিউশন মেনটেন হচ্ছে। এই ক্ষেত্রে আপনি তাকে বলবেন নন প্রোগ্রেসিভ শক। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ অফ শক, মনে থাকবে। তারপর হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজ অফ শক। প্রোগ্রেসিভ স্টেজে গিয়ে কি হবে, সেক্ষেত্রে যেহেতু হাইপোপারফিউশন হয় অর্থাৎ অক্সিজেন লেভেল কমে গেল, তার ক্ষেত্রে বডিতে তার ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। ল্যাকটিক অ্যাসিডোসিস অর্থাৎ মেটাবলিক অ্যাবনরমালিটি হবে এবং তার কন্ডিশন ওরসেনিক হচ্ছে, অর্থাৎ ওরসেনিং দ্য সার্কুলেটরি কন্ডিশন এন্ড দেন মেটাবলিক ইমব্যালেন্স এন্ড দেন ল্যাকটিক অ্যাসিডোসিস। এই ক্ষেত্রে আমরা রোগী কন্ডিশনকে, এই শকের এই কন্ডিশনকে আমরা নাম দেব প্রোগ্রেসিভ স্টেজ অফ শক। প্রোগ্রেসিভ স্টেজ থেকে কিন্তু একটা রোগীকে রিভার্স করা সম্ভব, অর্থাৎ রোগী আবার আপনার নর্মাল কন্ডিশন আসতে পারে যদি আপনি ট্রিটমেন্ট প্রটোকলটা মেনটেন করতে পারেন। কিন্তু যদি রোগী এরপর স্টেজে চলে যায়, 3 নাম্বার স্টেজ, সেটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজ অফ শক। ইরিভার্সিবল স্টেজ অফ শক হচ্ছে সে হেমোডাইনামিক্যালি পুরোপুরি আনস্টেবল হয়ে যায়, অর্থাৎ তাকে আপনি আর কারেকশন করতে পারবেন না এবং তার সার্ভাইভাল ইজ নট পসিবল ওই ক্ষেত্রে। এই কন্ডিশন গুলা, অর্থাৎ যে প্রোগ্রেসিভ স্টেজ থেকে যদি সেলুলার এন্ড টিস্যু ইনজুরি এতই সেভিয়ার লেভেলের হয়ে যায় যে হেমোডাইনামিক্যালি আপনি তাকে কোনোভাবে আর স্টেবল করতে পারেননি, ব্লাড ট্রান্সফিউশন করলেন, ফ্লুইড ইনফিউশন করলেন, কোনোভাবে আপনি তাকে স্টেবল করতে পারবেন না, সেটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজ অফ শক। তাহলে শকের স্টেজটা ভাইবার কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। কি কি বললাম? নন প্রোগ্রেসিভ স্টেজ, প্রোগ্রেসিভ স্টেজ এন্ড ইরিভার্সিবল স্টেজ। তাহলে কোন স্টেজে কি চেঞ্জ হয় সেটা আমরা বললাম। আর হচ্ছে কি বললাম, সেপটিক শকের যে প্যাথোফিজিওলজি, এটা রিটেন কোশ্চেনে অসংখ্যবার আসছে, এটা এখান থেকে আপনারা করতে হবে। আমি তারপর আপনাদেরকে একটু বলে দিই, বোর্ড থাকলে বোর্ডে বোঝানো সম্ভব হতো। আপনারা যখন আবার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, তখন আমরা রিভিশন ক্লাস যদি নিতে পারি তখন আপনারা এই ক্লাসটা পাবেন আবার। সেপটিক শকের ক্ষেত্রে প্রথমে আমরা বলছি কি তার মাইক্রোবিয়াল অর্গানিজম প্রয়োজন, মাইক্রোবিয়াল অর্গানিজম লাগবে ওই ক্ষেত্রে। সেটা আমরা বলতেছি কি PAMPS, অর্থাৎ প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, সেটা বলি আমরা মাইক্রোবিয়াল প্রোডাক্ট যদি এন্ট্রি করে। তখন তার 1 নাম্বার কথা হচ্ছে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হবে, 2 নাম্বার কথা হচ্ছে তার কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হবে, 3 নাম্বার কথা হচ্ছে তার এন্ডোথেলিয়াল ইনজুরি হবে, 4 নাম্বার কথা হচ্ছে তার নিউট্রোফিল এন্ড মনোসাইট এগুলো অ্যাক্টিভেশন হবে। তাহলে ফ্যাক্টর 12 যদি অ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে কি প্রোকোয়াগুলেন্ট গুলো আসবে, টিস্যু ফ্যাক্টর গুলো আসবে। কিন্তু যে TFPI অর্থাৎ টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর যেটা, সেটা হচ্ছে থ্রম্বোমোডিউলিন, সেটা হচ্ছে প্রোটিন সি, তারা পরিমাণে কমে যাবে। এই প্রোটিন সি বা TFPI যেটা আর থ্রম্বোমোডিউলিন যদি কমে যায় তখন মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিস হয়, যেটাকে আমরা এর আগের ক্লাসে DIC বলেছিলাম, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। আপনাদেরকে শর্ট নোট হিসেবে পড়তে বলছি যে DIC কি জিনিস, এটার কজ কি, এবং এটা মেইনলি হচ্ছে এটার কজ প্রয়োজন, আর হচ্ছে এটার ক্লিনিক্যাল ফিচার্স গুলা কি কি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনের ক্ষেত্রে, আর ইনভেস্টিগেশন আমরা কি কি করি, এটা শর্ট নোট হিসেবে পড়বেন আপনার ওই জায়গায়। তাহলে DIC হবে এই ক্ষেত্রে। আর আরেকটা ইয়ে বললাম কি, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন, অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেম আপনারা মাইক্রোবায়োলজি করছেন অলরেডি খুব ভালোভাবে। সেখানে হচ্ছে কি C3A অ্যাক্টিভেট হবে, সেখানে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট পাথওয়েতে সে এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন করবে, অর্থাৎ এন্ডোথেলিয়াল ইনজুরি করবে। আর এন্ডোথেলিয়াল ইনজুরি হলো আবার C3 এবং ডিরেক্ট এবং ইনডিরেক্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে। পরবর্তীতে কি হবে, যে প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভেট, অ্যান্টিফিব্রিনোলাইটিক সিস্টেম অ্যাক্টিভেট, আর হচ্ছে ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, নাইট্রিক অক্সাইড, তার হচ্ছে প্লাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস এটসেট্রা, এগুলো সব অ্যাক্টিভেশন হবে। এরা সব অ্যাক্টিভেশন হয় কি করবে, অ্যাকচুয়ালি তারা করবে কি ভ্যাসোডাইলেশন, ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি এন্ড ডিক্রিজড পারফিউশন। তাহলে আমরা কিন্তু যে ডেফিনিশন পড়েছিলাম ওই ডেফিনিশনে কিন্তু আমরা পেয়েছি কি ভ্যাসোডাইলেশন হয়, ইনক্রিজড টিস্যু পারমিয়াবিলিটি হবে, আর ডিক্রিজড পারফিউশন লেভেল। সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হবে। আর যদি DIC ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু টিস্যু ইসকেমিয়া হবে। তারপরে ওই ক্ষেত্রে আবার অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়। তাহলে যদি বলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থেকে কি হয়, তখন আপনি বলবেন স্যার এন্ডোক্রাইন শক হওয়া সম্ভব।
তাহলে আর আদার টাইপস অফ শকের মধ্যে আপনারা এন্ডোক্রাইন শকও আপনারা লিখতে পারেন। এটা ইয়েতে রবিনসে না, এটা বেরিয়ান লাভে আছে, বুঝছেন কিনা? অর্থাৎ সার্জারিতে গেলে কিন্তু এন্ডোক্রাইন শক যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, তখন আপনি বলবেন স্যার থাইরোটক্সিকোসিস থেকে শক হতে পারে, হাইপোথাইরয়েডিজম থেকে শক হতে পারে, তারপর হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থেকে স্যার শক হতে পারে। এইগুলো হচ্ছে স্যার এন্ডোক্রাইন শকের এক্সাম্পল। তারপর আমরা যাব যে মাইক্রোবিয়াল প্রোডাক্ট থেকে যে শক হচ্ছে, যে চারটা কথা বলছিলাম, যে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেশন, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন, এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন, এই অংশের বর্ণনা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমাদের বাকি রয়েছে শুধুমাত্র নিউট্রোফিল এন্ড মনোসাইট অ্যাক্টিভেশন। নিউট্রোফিল এন্ড মনোসাইট অ্যাক্টিভেশন যদি হয়, সে অ্যাক্টিভেট করবে কাকে? টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1। এরা অ্যাক্টিভেট করবে আবার কাকে? সাইটোকাইন এন্ড সাইটোকাইন লাইক মেডিয়েটরস। এই সাইটোকাইন এন্ড সাইটোকাইন লাইক মেডিয়েটরস গুলাকে কি করবে? সিস্টেমিক ইফেক্ট দিবে। সিস্টেমিক ইফেক্ট মানে কি? সিস্টেমিক ইফেক্ট হচ্ছে এবার এই যে সেপটিক শকের ক্ষেত্রে ফিভার হয় বললাম আমরা, এই ফিভার হবে, ফিভার, তারপর হচ্ছে ডিমিনিশড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এন্ড মেটাবলিক অ্যাবনরমালিটি। এরা সবাই একসাথে মিলে কি করবে? মাল্টি অর্গান ফেলিওর, MOF সংক্ষেপে আমরা যাকে চিনি। এছাড়া আর কি করবে সাইটোকাইন গুলা? এরা হচ্ছে ইন্টারলিউকিন 10, এরা অ্যাক্টিভেট করবে, অ্যাপোপ্টোসিস করবে। তাহলে তারা পরবর্তীতে কি করবে? সেকেন্ডারি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিয়েটর নিয়ে আসবে। সেকেন্ডারি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিয়েটর যদি নিয়ে আসে, ওই রোগীর ক্ষেত্রে ইমিউনো সাপ্রেশন হবে। ইমিউনো সাপ্রেশন যদি হয় কোনো রোগীর, তাহলে কিন্তু তার যে শক হওয়ার জন্য অর্গানিজম গুলা ছিল, এছাড়াও আরো মাল্টিপল মাইক্রো অর্গানিজম গুলা এন্ট্রি করবে বডিতে, এবং তারা প্রত্যেকেই ডিজিজ করবে এবং মাল্টি অর্গান ফেলিউর হবে। অর্থাৎ মাইক্রোবিয়াল প্রোডাক্ট ঢোকার পরে যে চারটা পাথওয়েতে আমরা পড়ালাম, এই চারটা পাথওয়ের এন্ড রেজাল্ট হচ্ছে কি? মাল্টি অর্গান ফেলিউর, এবং এট লাস্ট ফাইনালি হচ্ছে ইরিভার্সিবল স্টেজ অফ শক, এবং পেশেন্ট মে ডাই। তাহলে এই সেপটিক শকের প্যাথোফিজিওলজিটা আপনাদের বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে লিখছে, আমি আপনাদেরকে রবিন্স থেকে বললাম। এটা যদি আপনাদের সহজ লাগে তো এটা পড়বেন, যদি এটা একটু কঠিন মনে হয় তাহলে আপনারা ওই খালেকসারের বইতে যেটা আছে ওইটা থেকে পড়বেন। তবে আমার মনে হয় খালেকসারের বই থেকেও রবিন্সেরটা ইজি। রবিন্স থেকে আপনারা পরে বারবার লিখলে এটা রিটেন পরীক্ষা লিখতে পারবেন। রিটেন অসংখ্যবার এটা আসছে চিটাগং ইউনিভার্সিটিতে, এই জন্য এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকে আপনাদের এতটুকুই থাকুক শখের উপর। আমি পরবর্তীতে যেদিন আইটেম নিব বলে দিব আগেই। আর হেমোডাইনামিক ডিসঅর্ডার আমাদের বাকি থাকবে আর ইনফাকশন এন্ড হেমোরেজ, এইগুলা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের জন্য, কিন্তু আমি কোশ্চেন করার জন্য আপনাদের মেসেঞ্জারে একটা গ্রুপ করা হয়েছে, ওই জায়গায় আপনারা কোশ্চেন করতে পারবেন। এই জায়গায় যেহেতু কোশ্চেন করাটা একটু ডিফিকাল্ট, ওই জায়গায় যে কোনো ধরনের যে কোনো টপিক থেকে আপনারা কোশ্চেন করবেন, যার যে কোশ্চেন বুঝতে সমস্যা। যেহেতু আমরা এখন লাইভ ক্লাস আপনাদের টিউটর ক্লাসরুমে বসে যেহেতু ক্লাস নিতে পারতেছি না আপাতত। আচ্ছা, তো আজকে এইটুকুই থাকো। আজকেও 14 জন প্রেজেন্ট আপনারা, তো স্টুডেন্ট হচ্ছেন আপনারা প্রায় 100 জনের মতো। তো সেই ক্ষেত্রে আপনারা যদি 14 জন মাত্র প্রেজেন্ট থাকেন, এটা খুবই খারাপ। কারা প্রেজেন্ট আছেন ওইটা অবশ্যই আমরা পার্সেন্টেজ রাখতেছি, এটা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য পার্সেন্টেজ কিন্তু আমরা এখান থেকে কাউন্ট করব। ঠিক আছে, ওকে, আজকে এতটুকুই।